সাম্প্রতিক সময়ে তারেক রহমান ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলেছেন। এই কারণেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একদিকে কন্ডোলেন্স আর অন্যদিকে একটা ভেরি লাউড ডিপ্লোম্যাটিক মেসেজ। এই মেসেজটা কাকে উদ্দেশ্য করে? তাদের জন্য যারা ধরে নিয়েছিল বাংলাদেশে ভারতের গেম শেষ, ভারতকে ওয়াইপ আউট করে দিয়েছে সবাই। এরা ভাবছিল এখন শুধু রাজত্ব করবে আমেরিকার সিআইএ, চীনের এমএসএস আর পাকিস্তানের আইএসআই। কিন্তু বাস্তবে ভারত দেখিয়ে দিল তিনজনের খেলাই একসঙ্গে কাউন্টার করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। বলা ভালো ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। ভারত কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করছে। এস জয়শঙ্কর বাংলাদেশে আসার ফলে বাংলাদেশের রাজনৈতিক কূটনীতিকভাবে অনেক কিছু পরিবর্তন হবে। হয়তোবা এই নির্বাচনে পরিবর্তন নাও হতে পারে, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ নাও করতে পারে, কিন্তু নির্বাচন পরবর্তী সময় যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী বা বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অনেক আমূল পরিবর্তন হবে। আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন জয়শঙ্কর। তিনি আসলে মূলত লিখেছেন খালেদা জিয়ার জানাজায়, কিন্তু এটা তার মূল উদ্দেশ্য না। তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিতে একদম প্রভাব বিস্তার করা। তিনি বাংলাদেশে এসেই বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতিতে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছেন। তার উদ্দেশ্য কি? সে আসলে কি করতে চাচ্ছে? সে কি আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে দেশে ফেরত নিয়ে আসার চেষ্টা করছে? কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভারতকে যদি এক লাইনে বুঝতে হয় তাহলে একটা কথাই যথেষ্ট: ইন্ডিয়া নেভার স্টেজ ডাউন। যত বড় আঘাতই আসুক, যত বড় ভুল বা সেটব্যাকই হোক, এমনকি যদি কোনো সময় আন্তর্জাতিক মঞ্চে আমরা হোঁচট খাই, ভারতের একটা জিনিস কখনো বদলায় না: ফিরে আসার ক্ষমতা। আর সেই কামব্যাক কখনো ছোট হয় না, প্রায় সবসময় সেটা আগের ক্ষতির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। ঠিক এই মুহূর্তে এই একই প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইস্যুতে। আমি আপনাদের কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম, অযথা উত্তেজিত হবেন না, রাগ করে কনক্লুশনস টানবেন না। আমাদের এজেন্সিসদের সময় দিন, আমাদের ডিপ্লোম্যাটসদের স্পেস দিন। ওরা এমন একটা চাল দেবে যেটা দেখে শুধু ভারত না, পুরো জিওপলিটিক্যাল সার্কেল চুপ করে যাবে। আজ ধীরে ধীরে সেই ছবিটাই সামনে আসছে। এই মুহূর্তে বাংলাদেশে যার নামটা সবচেয়ে বেশি ঘুরছে তিনি আর কেউ নন, খালেদা জিয়া, প্রাক্তন প্রধানমন্ত্রী। আর সত্যিটা বলতে গেলে ভারত বিরোধিতাই ছিল তার রাজনীতির মূল সুর। তার দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় অপোজিশন শক্তি, কিন্তু বাস্তবতা হলো প্রায় 20 বছর ধরে তারা ক্ষমতার বাইরে, কারণ এতদিন দেশটা চালিয়েছেন শেখ হাসিনা। যেদিন শেখ হাসিনার ক্ষমতা নড়বড়ে হয়ে গেল সেদিন থেকেই একটা ভয় চারদিকে ছড়িয়ে পড়েছিল। এবার কি বিএনপি ফিরছে? খালেদা জিয়ার রাজনৈতিক লেগেসি আবার রিভাইভ হবে? আগামী ফেব্রুয়ারির নির্বাচন কি ভারতের জন্য বিপদ ডেকে আনবে? ভারতের ভেতরে একটা অস্বস্তি তৈরি হয়েছিল স্বাভাবিকভাবেই। অনেকে ভাবছিলেন এত বছর ধরে বাংলাদেশে ভারত যে কূটনৈতিক গ্রাউন্ডওয়ার্ক করেছে, যে ট্রাস্ট বিল্ড হয়েছে, যে স্ট্র্যাটেজিক ডেপথ তৈরি হয়েছে, সব কি তাহলে এক ঝটকায় ভেঙে পড়বে? আর সেই ফাঁক দিয়ে পাকিস্তান আর চীন কি তারা পার্মানেন্ট এন্ট্রি নিয়ে নেবে? বাংলাদেশ থেকেও কি ভারতের উপর চাপ বাড়বে, ঠিক যেমনটা আমরা কাশ্মীর সীমান্তে বহু বছর ধরে দেখছি? কিন্তু এখানেই পজ, কারণ এই ভয়টা এখন ধীরে 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 ইভাপোরেট করতে চলেছে। গতকাল গভীর রাতে একটা খবর পুরো খেলাটা বদলে দিল। খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত গতকাল তার জীবনাবসান হয়েছে বাংলাদেশেই। 31 ডিসেম্বর তার শেষকৃত্য হওয়ার কথা। অনেকেই ভেবেছিল গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু না, আসল টুইস্টটা এখানেই শুরু। খবরটা শুনে অনেকেই দুবার কানে হাত দিয়েছেন। খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিজে উপস্থিত থাকবেন। শুনতে এটা হয়তো একটা ইমোশনাল জেস্চার মনে হতে পারে, বা নিছক একটা ডিপ্লোম্যাটিক কার্টিসি, কিন্তু বাস্তবে এটা ইমোশন নয়, এটা সিম্বলিজম নয়, এটা একেবারে কোল্ড ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক সিগন্যাল। এই মুভের মানে বুঝতে গেলে একটু পেছনে তাকাতে হবে। বাংলাদেশে সম্প্রতি যে নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা শেখ হাসিনার সরকারের পতনের পর সামনে এসেছে, এই মুহূর্তে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোহাম্মদ ইউনূস। আর লক্ষ্য করলে একটা জিনিস স্পষ্ট দেখা যাবে: গত 1 বছরে না ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, না বিদেশমন্ত্রী, না কোনো বড় রাজনৈতিক প্রতিনিধি ঢাকায় গিয়েছেন। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। ভারত ইচ্ছে করেই ডিস্টেন্স বজায় রেখেছে, সচেতনভাবেই একটা মেসেজ দিয়েছে। কিন্তু এখন প্রশ্নটা এখানেই,
ইলেকশনের ঠিক 1 মাস আগে কেন ভারতের বিদেশমন্ত্রী এমন একজন নেত্রীর শেষকৃত্যে যাচ্ছেন যার পুরো রাজনৈতিক জীবনটাই কেটেছে ইন্ডিয়া ব্যাশিং করে? এটা কোনো ইমোশনাল জেস্টার নয়, এটার পেছনে অবশ্যই ক্লিয়ার ক্যালকুলেশন আছে, ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে। না হলে ভারতের মতো দেশের বিদেশমন্ত্রী, এত সিনিয়র লেভেলের একজন নেতা, এভাবে হঠাৎ করে অন্য দেশের এক নেত্রীর শেষকৃত্যে যাবেন কেন? নীতি খুব স্ট্রেট ফরওয়ার্ড। খালেদা জিয়ার মৃত্যুর পর তার দল বিএনপি এখন নির্বাচনে ফ্রন্ট রানার। তার উপর মৃত্যুর পরও স্বাভাবিকভাবেই দলের দিকে সিম্পাথি ওয়েভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির আসল নিয়ন্ত্রণ চলে এসেছে তার ছেলে তারেক রহমানের হাতে। তিনি এখন কার্যত দলের সুপ্রিমো, আর একই সঙ্গে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট। গতকালই ঢাকায় থেকে তিনি এমপি পদের জন্য নিজের নমিনেশন ফাইল করেছেন। অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটি খুব পরিষ্কার। সবকিছু ঠিকঠাক থাকলে তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে একটা খুব ইন্টারেস্টিং ডিটেল জানা দরকার। তারেক রহমান গত প্রায় 15 বছর এক্সাইলে ছিলেন, লন্ডনে থাকতেন, সম্প্রতি ঢাকায় ফিরেছেন। আর রিপোর্টগুলো যেটা বলছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক সারপ্রাইজিংলি পজিটিভ। যতটা খারাপ সম্পর্ক তার মায়ের ছিল ভারতের সঙ্গে, ঠিক উল্টোভাবে সাম্প্রতিক সময়ে তারেক রহমান ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশনশিপ গড়ে তুলেছেন। এই কারণেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একদিকে কন্ডোলেন্স, আর অন্যদিকে একটা ভেরি লাউড ডিপ্লোম্যাটিক মেসেজ। এই মেসেজটা কাকে উদ্দেশ্য করে? তাদের জন্য যারা ধরে নিয়েছিল বাংলাদেশে ভারতের গেম শেষ, ভারতকে ওয়াইপ আউট করে দিয়েছে সবাই। এরা ভাবছিল এখন শুধু রাজত্ব করবে আমেরিকার সিআইএ, চীনের এমএসএস আর পাকিস্তানের আইএসআই। কিন্তু বাস্তবে ভারত দেখিয়ে দিল 3 জনের খেলাই একসঙ্গে কাউন্টার করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এই কারণেই আগামীকালটা ভারতের জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ এখন নজর থাকবে এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়ে কার কার সঙ্গে দেখা করেন, কি স্টেটমেন্ট সামনে আসে। একটা ডাইরেক্ট ফেস অফ পর্যন্ত হতে পারে বর্তমান শাসক মোহাম্মদ ইউনুসের সঙ্গে, যিনি ওপেনলি অ্যান্টি ইন্ডিয়া এবং ভারতকে প্রভোগ করার জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিতেও পিছপা হন না। তিনি এবার কি বলেন, ভারত কিভাবে সেটা হ্যান্ডেল করে, এই অ্যান্সার্স আমরা পাবো খুব শিগগিরই। ভারত আর রিঅ্যাক্টিভ দেশ নয়। ভারত এখন পেশেন্ট, ক্যালকুলেটেড অ্যান্ড স্ট্র্যাটেজিক। শব্দ কম, কিন্তু মুভগুলো অনেক লাউড। আগামীকাল তাই শুধু একটা ডিপ্লোম্যাটিক ভিজিট নয়, এটা একটা সিগন্যাল দেয়। কে কাকে ইগনোর করলো, কে কার সঙ্গে দাঁড়ালো, আর কে আসলে বাংলাদেশের ফিউচার পাওয়ার স্ট্রাকচারের সঙ্গে কানেক্ট করলো, সবকিছু এখানেই পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে গিয়ে পৌঁছলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে যোগদান করার এক উপলক্ষ হলেও আসলে এর পিছনে যে ভারতবর্ষের নিখুঁত এক অঙ্ক আছে তা কিন্তু পরিষ্কার। বলা ভালো, ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর বাংলাদেশের রাজনীতির যে পরিবেশ তা কিন্তু 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওটি আপনারা সেভ করে রাখুন। ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখবেন ডক্টর জয়শঙ্করের এই বাংলাদেশ সফর আসলে ঠিক কিভাবে বাংলাদেশের যে মানুষের মনোবল এবং বাংলাদেশের ভোট পূর্ববর্তী যে পরিবেশ তা কিভাবে বদলে দিতে পারে। যাই হোক, আজকে একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ইন্টারেস্টিং বিষয় হলো, ডক্টর জয়শঙ্করের এই সফরের দিনই ফয়জালের একটি ভিডিও সামনে এসছে। ফয়জাল মানে সেই ভারত বিরোধী ছাত্রনেতা হাদি। তার মৃত্যুতে প্রধান অভিযুক্ত এই ফয়জাল, যিনি ভারতবর্ষে লুকিয়ে আছেন বলে সরাসরি অভিযোগ করা হয়েছিল বাংলাদেশের সরকারি মহল থেকে। এবং বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা দপ্তর প্রাথমিকভাবে তারা ফয়জালের ভারতে চলে আসার পিছনে কোনো তথ্য প্রমাণ না পেলেও তারাও এখন মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সুর মিলিয়ে বলছেন যে ফয়জাল ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই হাদিকে হত্যা করেছে। আর এবার ফয়জাল ভিডিও বার্তায় বললেন, আমি তো ভারতে নেই, আমি দুবাইতে আছি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন সেদিন বাংলাদেশের রাজনীতি 180 ডিগ্রি বদলে গেল, তা কিন্তু আন্তর্জাতিক স্তর বেশ ভালোই বুঝতে পারলেন। হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। প্রথমত ফয়জাল কি বলেছে একটু সহজ করে আপনাদের বলি। ফয়জালের এই ভিডিও বার্তাটা 4 মিনিটের বার্তায় একাধিক গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি বলেছেন। তিনি প্রথমে বলেছেন, আমি দুবাইতে আছি। এবার এই দুবাইতে আছি যে তিনি বলেছেন, এর পাল্টা প্রশ্ন ওঠে যে তিনি বাংলাদেশের বিমানবন্দরকে কাজে লাগিয়ে দুবাইতে গেছেন, বাংলাদেশের ভিসা পাসপোর্টকে কাজে লাগিয়ে তিনি দুবাইতে গেছেন। তাহলে সরকারি কোন অফিসার তাকে ভিসা, পাসপোর্ট, এয়ার ফ্লাইট, সিকিউরিটি চেক এই সব বিষয়ে মদত করলো? হাদির ভাই বলেছিলেন এই সরকার অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য হাদিকে হত্যা করেছে। আজকে দেখুন ফয়জালের এই ভিডিও বার্তায় পরিষ্কার হয়ে গেল, এই ফয়জাল যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাকে দেশ ছাড়তে
কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক অফিসিয়াল। না হলে একজনের পক্ষে এই রকম ভাবে খুনে অভিযুক্ত হয়ে দুবাইতে যাওয়া সম্ভব নয়। পাশাপাশি ফয়সাল পরিষ্কার বলেছেন যে তিনি গভর্নমেন্টকে এবছরও 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছেন। তার বিজনেস আছে এবং তিনি একাধিক গভর্নমেন্ট কন্ট্রাক্ট তোলেন এবং সেই কাজ তিনি করেন। এমনকি তিনি দাবি করেছেন হাদিকে তিনি এই গভর্নমেন্ট কাজ পাওয়ার জন্য প্রায় 15-20 লক্ষ টাকা নাকি তিনি দিয়েছিলেন, এবং যেদিন হাদি মারাও যান সেদিনও নাকি হাদি তার থেকে 10,000 টাকা নেয়। অর্থাৎ পুরোটাই ব্যবসায়ী লেনদেন এই ফয়সালের সঙ্গে হাদির ছিল। ব্যবসায়ীরা যেটা করে, অর্থাৎ রাজনৈতিক নেতাদেরকে সাহায্য করতে গিয়ে তারা নিজেরা ব্যবসায় মুনাফা লোটার চেষ্টা করে, ঠিক সেরকমই এই সম্পর্কটা ছিল। কিন্তু পুরো বিষয়ে ভারতের নাম ফয়সাল একবারও বলেননি, এবং ফয়সাল যে দাবিগুলো আজকে করছেন তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে মোহাম্মদ ইউনূস সরকার, এবং পরিষ্কারভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কোনো কানেকশনই তার সঙ্গে নেই। তিনি বাংলাদেশের সরকারের সঙ্গে ব্যবসা করেন, বাংলাদেশের সরকারকে তিনি ট্যাক্স দেন, এবং যে টাকা তার বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেটাও লিগাল টাকা, তার বৈধ ব্যবসার টাকা, সেরকমই দাবি কিন্তু তিনি করেছেন। আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে, তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলোর ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল, আমি থেকেছি, এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি। এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলো যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এবং আপনারা একটা বোঝার চেষ্টা করুন, ফয়সালের এই ভিডিও তিনি যখন করেছেন ঠিক সেদিনই ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ঢাকা যাওয়ার কথা ঘোষণা করেছেন, এবং তিনি বাংলাদেশে পৌঁছেও গেছেন। এবং জিওপলিটিক্সে এক্সপার্টরা বলেন টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ স্ট্রেট ড্রাইভ যদি আপনাকে মারতে হয় তাহলে ব্যাটে বলে একদম মিডিল করতে হবে, সংযোগটা এখানে ইম্পর্টেন্ট। ফয়সাল কিন্তু এখানে সেই স্ট্রেট ড্রাইভটাই মেরেছে। একদিকে ভারতের বিদেশ মন্ত্রক শেষ 1 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের হাদিকে কেন্দ্র করে বিভিন্ন রকম কড়া লম্বা চওড়া হুঁশিয়ারি বাংলাদেশকে দিয়েছে। অন্যদিকে যাকে নিয়ে এই এত অভিযোগ হাদির মৃত্যুতে এই ফয়সাল, সেই ফয়সালই ফাঁস করে দিয়েছে তিনি ভারতে নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে মিথ্যা বলেছেন, আন্তর্জাতিক স্তরে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, মেঘালয় পুলিশ, বিএসএফ সবাইকে জড়িয়ে এক পাঁচমিশালি খিচুড়ি তৈরি করার চেষ্টা করেছেন, এবং আলটিমেটলি যার বিপক্ষে অভিযোগ সেই আজকে বলছে সবটাই বাংলাদেশের ষড়যন্ত্র, চক্রান্ত, মোহাম্মদ ইউনূসের ধাপ্পাবাজি। অর্থাৎ ডক্টর জয়শঙ্কর যেদিন বাংলাদেশে গেলেন এক পক্ষের খেলা 180 ডিগ্রি ঘুরে গেল। এবার পলিটিক্যালি কিভাবে ঘুরলো আমি একটু আপনাদের বোঝাই। ডক্টর জয়শঙ্কর বাংলাদেশে যখন গেলেন তখন বাংলাদেশের রাজনৈতিক ইকুয়েশনটা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে, আওয়ামী লীগের নির্বাচনে লড়ার সম্ভাবনা নেই। হাতে পড়ে রইল বিএনপি, এনসিপি, জামাতের যে ইডিওলজি তা ভারতবর্ষের ইডিওলজির সঙ্গে খাপ খায় না, এবং জামাত তীব্র উগ্র জেহাদি ইসলামপন্থী একটি দল। পাকিস্তানকে সরাসরি মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল। 1971-এ বাংলাদেশিদের উপর আক্রমণে সরাসরি জড়িত এই জামাতিরা। ফলে জামাতিদের প্রকাশ্যে সমর্থন এই মুহূর্তে ভারতের পক্ষে করা সম্ভব নয়। যদি সরকার গঠন করে তাহলে ডিপ্লোম্যাটিক রিলেশন যদি কোনোদিন হয় তাহলে দেখা যাবে। জামাত ভারতকে পাশে পাওয়ার জন্য হিন্দু প্রার্থী দিচ্ছে, হিন্দু ভোটকে টার্গেট করছে, এবং জামাতও বুঝতে পারছে ভারতকে ছাড়া দক্ষিণ এশিয়ায় কাজকর্ম করা তাদের পক্ষে সম্ভব হবে না। মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন, এখন দেশের যে অবস্থা তা তারা নিজেই উপলব্ধি করতে পারছেন। তারা পোড় খাওয়া রাজনীতিবিদ, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার এনসিপি, ভারতবর্ষের যা প্রভাব প্রতিপত্তি, সেখানে এনসিপি, নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এদের সঙ্গে কাজ করা আসলে কোনো অবস্থাতেই সম্ভব নয়। কারণ এরা কাজটাকে বোঝেন না, এরা উগ্রতা বোঝেন, এরা রাজনীতির কিছু বোঝেন না, এরা সস্তা জনপ্রিয়তা বোঝেন। 7 সিস্টার, শিলিগুড়ি করিডর, ডম্বুর বাঁধ, একাধিক ক্ষেত্রে এদের যে ভাষণ সামনে এসছে সেখানে একটা জিনিস পরিষ্কার, এই এনসিপি হলো জামাতের বি টিম, এবং নির্বাচনে দেখুন এই জামাত এবং এনসিপি এখন একত্রে লড়ছে। ফলে জামাতকে সমর্থন করা মানে এনসিপিকে সমর্থন করা, এনসিপিকে সমর্থন করা মানে জামাতকে সমর্থন করা, দুজনকেই পাশ কাটিয়ে চলা মানে দুজনকেই তুমি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কার্যত অস্বীকার করলে, এবং হাতে পড়ে রইল বিএনপি। আর বিএনপির এই খালেদা জিয়া শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া মানে ভারত এই বার্তাটাই দিতে চাইছে প্রথমে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো রকম ভাবে সম্পর্ক রিভাইভ অন্তত ভারত আর করতে চাইছে না। মোহাম্মদ ইউনূস যেভাবে জামাতি এবং এনসিপিদের বা এই ছাত্র নেতাদের ফাঁদে পা দিয়েছেন, এর প্রকাশ্যে সমর্থন ভারতের পক্ষে করা সম্ভব নয়, তা ভারত স্পষ্ট বলে দিয়েছে। এবার বিএনপিকে ভারত একটি সফট কর্নার দেখাতে চাইছে, কারণ যদি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এবং রাজনীতিতে একটা ইতিহাস বলে কথা আছে, এবং যদি লং টার্ম প্রেজেন্স দেখেন সেটা কিন্তু বিএনপি। ফলে বাংলাদেশের এই মুহূর্তে জয়শঙ্করে যাওয়া মানে ভারত
এই বার্তাটা দিচ্ছে যে বাংলাদেশ বরাবর এই ভারতকে যে প্রো হাসিনা বলতো, একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে বলতো, এই পার্টিকুলার ন্যারেটিভটা ভাঙার চেষ্টা ভারত এখানে করছে। ভারত স্পষ্ট বলে দিয়েছে, বুঝিয়ে দিচ্ছে যে আমরা নির্দিষ্ট একটি দলকে প্রেফার করছি, সেটা নয়, আমরা একটি সরকারকে প্রেফার করছি। আজকে যদি বিএনপি সাংবিধানিক, প্রগতিশীল এবং অগ্রপন্থী একটি সরকার গঠন করে, তাহলে ভারত কাজ করবে, যেটা ভারত বারবার বলেছে। ফলে আপনি এখন বিরোধিতার জায়গায় আছেন বলে, আপনার টপ মোস্ট সুপ্রিম লিডার খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে আমি আপনাকে অচ্ছুত করে রেখেছি আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য, সেটা তো নয়। আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা যদি সরকার গঠন করেন, আমি আপনাদের সঙ্গেই থাকবো। ভারতের সঙ্গে সরকারি সম্পর্ক তৈরি হবে। শেখ হাসিনার সঙ্গে বিষয়টি আলাদা, কারণ শেখ হাসিনার ইতিহাস বলছে তার সঙ্গে ভারতবর্ষের একটা কানেকশন আছে, সেটা 1975 সাল থেকে 2025-এ এসে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ককে আপনি ব্যাখ্যা করলে হবে না। এবং শেখ হাসিনার বিপক্ষে কিন্তু ভারতের কোনো বিরোধী দল কথা বলেনি। সর্বদলীয় বৈঠকেও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন দেওয়া হয়েছে, এই প্রশ্ন কেউ তোলেনি এখনো। ফলে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বিজেপিও একজোট। এবং 1975 সালে প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তাকে কিন্তু জায়গা দিয়েছিলেন। ফলে শেখ হাসিনা ইস্যু দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে ব্যাখ্যা করলে হবে না। শেখ হাসিনা ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি শুধু নয়, পারিবারিক সম্পর্ক শেখ হাসিনার সঙ্গে। ফলে সব মিলিয়ে গুবলেট করার যে প্রচেষ্টা মোহাম্মদ ইউনূস করে, সেই ফাঁদে দয়া করে পা দেওয়াটা উচিত নয়। ফলে বিএনপি যদি সর্ববৃহৎ দল হয়ে ক্ষমতায় আসে, নির্বাচিত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সম্পর্ক তৈরি করবে, এবং জয়শঙ্কর সেই বার্তাটাই দিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি নির্বাচনের পর চীন এবং পাকিস্তানের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশে বাড়বে। কারণ যে পাকিস্তান বাংলাদেশ থেকে দূরত্ব মেনটেন করেছে, শেখ হাসিনা ঢুকতে দেননি এখন, মানে এতদিন অবধি, সেই পাকিস্তান বাংলাদেশের এখন অভ্যন্তরে ঢুকে গেছে। মোহাম্মদ ইউনূস সরকার জেনে শুনে পাকিস্তানকে ইনভাইট করেছে। এবার ভারত যদি এই বিএনপির খালেদা জিয়ার শেষকৃত্যের অনুষ্ঠানে না যায়, তাহলে ভারত অন্তত বুঝিয়ে দিত যে আমরা বাংলাদেশকে লস্ট কেস ভাবছি। কিন্তু বিষয়টা সেটি নয়। লস্ট কেস মানে আপনি বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের হাতে তুলে দিলেন, যেটা ভারত কখনোই চাইবে না। এবং পাকিস্তানের হাতে তুলে দেওয়া মানে ভারতবর্ষের চিন্তা বাড়বে, সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, একাধিক জায়গায় উগ্রপন্থীদের আক্রমণ বাড়বে, এবং সব মিলিয়ে ভারতকে কোণঠাসা করার পরিকল্পনা ও ইসলামিক ন্যাটোরা তৈরি করবে। ফলে ভারত ধীরে চলো নীতিতে বিশ্বাস করেছে। ভারত ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করছে, নির্বাচন অবধি অপেক্ষা করছে, এবং নির্বাচনে যাওয়ার আগেই ভারত কিন্তু বাংলাদেশের বার্তা মানুষকে বুঝিয়ে দিল যে তারা আওয়ামী লীগের পাশে ছিল, তারা সরকারের পাশে ছিল, কিন্তু কোনোভাবেই এই জামাতপন্থী মোহাম্মদ ইউনূস এনসিপিদের পাশে নেই। যদি আওয়ামী লীগ কর্মীরা আমাদের পাশে, মানে ভারতকে যদি আপনারা বন্ধু মনে করেন, তাহলে এই জামাতিদের আগে তাড়ান। এরা মানুষকে জামা প্যান্ট খুলে ঝুলিয়ে দিয়ে কেটে ফেলে, পুড়িয়ে দেয়। এই উগ্রতা থেকে দেশকে বাঁচান। বিএনপি ভবিষ্যৎ আপাতত এটা কি ভারত এস্টাবলিশ করলো? এই প্রশ্ন কিন্তু জয়শঙ্করের এই সফরে পরিষ্কারভাবে উঠে গেল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।